ইসরায়েলের বিরুদ্ধে হঠাৎ ব্রিটেনের হুমকি, অভিনয় নাকি সত্যি? রহস্য কি? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। পশ্চিমারা সবসময়ই ডাবল স্ট্যান্ডার্ড নীতি মেনে চলে। গণতন্ত্রে বিশ্বাসী হলেও তারা আবার রাজতন্ত্র মেনে নেয়। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করার কথা বলে আবার তারাই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় দেশে দেশে। অন্যদেরকে সন্ত্রাসী গোষ্ঠী লালনকারী বলে যুদ্ধ শুরু করে দেয়, আবার নিজেরাই অন্য ধর্মের সেন্সিটিভ নাম ব্যবহার করে তারাই অর্থ অস্ত্র দিয়ে সেই সকল সন্ত্রাসী গোষ্ঠী পোষে, দোষ চাপায় অন্য ধর্মের ওপর। গাজাতে তারা শান্তি প্রতিষ্ঠা করতে চাইল, অথচ তারাই অর্থ অস্ত্র রসদ সৈন্য দিয়ে হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করল, লাখো লাখো মানুষকে নির্মমভাবে হত্যা করল, যা এখনো চলমান রয়েছে। এই অবস্থায় আবার মায়ের চেয়ে মাসির দরদের মতো আর মাছের মায়ের কান্নার মতো নিজেরাই ওই গাজাতে ত্রাণ সহায়তা দিচ্ছে। আবার দেখুন কি বিভৎস ব্যাপার, তারাই সেই ত্রাণের অপেক্ষায় থাকা জড়ো হওয়া নিরীহ ফিলিস্তিনিদের ওপর বিমান হামলা চালাচ্ছে। এভাবেই চলছে। এবার হঠাৎই তাদের দোসর রাষ্ট্রের এক মন্ত্রীর বিবেক জেগে উঠেছে। এতদিন পর তার সেন্সরে ধরা পড়েছে গাজায় নারকীয়তা চলছে। গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটের প্রেক্ষাপটে যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বৈঠকে এই হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, যদি যুদ্ধবিরতি না হয় আমরা ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি গাজার মানবিক বিপর্যয়কে সহ্য সীমার অতিরিক্ত উল্লেখ করে জানান, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায় থেকে ইসরায়েল রেহাই পেতে পারে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এর বিরুদ্ধেও কঠোর সমালোচনা করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই ফাউন্ডেশন কাজ করছে না, মানুষ অনাহারে মরছে, জীবন হারাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি এই ত্রাণ ব্যবস্থাকে আমরা সমর্থন করি না। উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই GHF এর মাধ্যমে সহায়তা নিতে গিয়ে শত শত ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। যুক্তরাজ্য এরই মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গত মাসে তারা অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়ের সঙ্গে মিলে ইসরায়েলি উগ্রমন্ত্রী বেন গভির ও স্মোটরিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। তার আগেই গাজা অবরোধের প্রেক্ষিতে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করে এবং কিছু অস্ত্র রপ্তানিও বন্ধ করে দেয়। তবে অধিকার কর্মীরা এসব পদক্ষেপকে প্রতীকী বলে সমালোচনা করছেন। তারা বলছেন, এগুলোর মাধ্যমে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের জন্য যথাযথ জবাবদিহি নিশ্চিত হয়নি। ল্যামি বলেন, পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও সহিংসতা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নামান্তর। তবে তিনি স্বীকার করেন, যুক্তরাজ্যের চাপ এখনও ইসরায়েলের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি। তবুও তিনি যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, G7 ও ইউরোপের মিত্রদের মধ্যে আমাদের অবস্থান সবচেয়ে শক্তিশালী। ল্যামি বলেন, যুক্তরাজ্য একমাত্র খেলোয়াড় নয়, বরং আমরা কেবল একটি পক্ষ। তবুও আমাদের দায় রয়েছে। তিনি আরও জানান, UNRWA এর প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। যদিও ইউরোপের একাধিক দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, ব্রিটেন এখনও সেই সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই ফিলিস্তিনকে এমন সময়ে স্বীকৃতি দিতে যা সত্যিকারের শান্তি ও দুই রাষ্ট্র সমাধানের দিকে এগিয়ে নেয়। এটি যেন শুধুই প্রতীকী না হয়। তবে কমিটির চেয়ার এমিলি থর্নবেরি সতর্ক করেন, যদি আমরা স্বীকৃতি দিতে দেরি করি তবে আর কিছুই অবশিষ্ট থাকবে না। এখনই স্বীকৃতি দিয়ে তার বাস্তবায়নের পথে এগোনো উচিত। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স গাজায় ইসরায়েলি জিম্মিদের সন্ধানে নজরদারি ফ্লাইট চালাচ্ছে। অন্যদিকে যুক্তরাজ্য নিজ দেশেই ফিলিস্তিনপন্থী অধিকার কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।
সম্প্রতি প্যালেস্টাইন অ্যাকশন নামক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বহু কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজা সংকট নিয়ে যুক্তরাজ্যের কূটনৈতিক অবস্থান আগের তুলনায় কিছুটা কড়া হলেও বাস্তবায়ন ও চাপ প্রয়োগের ক্ষেত্রে এখনও কার্যকর এবং দৃঢ় পদক্ষেপের অভাব রয়েছে। যুদ্ধবিরতির ফলাফল এখন নির্ধারণ করবে যুক্তরাজ্য আদৌ তার ঘোষণার পেছনে কতটা অটল থাকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। মানুষ এখন খাবারের জন্য লাইনে দাঁড়িয়েও গুলিতে মারা যাচ্ছে। এটি যেন প্রতিদিনকার এক ভয়ানক বাস্তবতায় পরিণত হয়েছে। খবর আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি আগ্রাসন এখনও থেমে নেই। বুধবারও ৯ জুলাই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বহু বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। বিশেষ করে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের এক ত্রাণ বিতরণ কেন্দ্রে খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন অন্তত ৮ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সহায়তা কেন্দ্রে নিহতের সংখ্যা ৭৭০ জনে ছাড়িয়েছে। আর ২০২৩ সালের অক্টোবর থেকে জুলাই ২০২৫ পর্যন্ত হামলায় মোট প্রাণহানি পৌঁছেছে প্রায় ৫৭,৬০০ জনে। এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে তারা ১০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তবে তারা বলছে, আলোচনা এখনও কঠিন পর্যায়ে রয়েছে। হামাস অভিযোগ করেছে, ইসরায়েল আলোচনায় একগুঁয়েমি ও অনমনীয় মনোভাব দেখাচ্ছে। হামাসের জ্যেষ্ঠ নেতা তাহের আল নুনু জানান, আমরা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছি। আমরা আমাদের জনগণের নিরাপত্তা, গণহত্যা বন্ধ এবং মানবিক ত্রাণ প্রবাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নমনীয়তা দেখিয়েছি। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরায়েলি বাহিনী যেন এমনভাবে অবস্থান করে যাতে ফিলিস্তিনি সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয় এবং দ্বিতীয় পর্যায়ের আলোচনার পথ মসৃণ হয়। এদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির ভালো সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এই সপ্তাহে বা পরের সপ্তাহে একটি সমঝোতা হতে পারে, তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। যুদ্ধ ও গাজার মতো বিষয়ে কোনো কিছুই চূড়ান্ত নয়। হোয়াইট হাউসের বক্তব্য হচ্ছে, মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ অগ্রাধিকার হল গাজায় যুদ্ধ বন্ধ করা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট যখন এই সপ্তাহে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্বাগত জানান, তখন দুই নেতা একে অপরের প্রশংসা করেছেন। এদিকে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে আক্রমণ চালিয়ে যাচ্ছে, যেখানে ৫৭,৫৭৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্প যদি সত্যিই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান, তাহলে তাকে ইসরায়েলকে দেয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধ করে নেতানিয়াহুকে একটি চুক্তিতে সম্মত হতে চাপ দিতে হবে। অলাভজনক আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের একজন সিনিয়র উপদেষ্টা ব্রায়ান ফিনুকেন ট্রাম্পের মিশ্র বার্তা এবং তার পূর্বসূরি জো বাইডেনের মধ্যে তুলনা করেছেন। তিনি বলেন, উভয় ব্যক্তি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, কিন্তু যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ দিতে অনিচ্ছুক। এটি বাইডেন প্রশাসনের সাথে দেজা ভু এর মতো, যেখানে আপনি হোয়াইট হাউস থেকে একই রকম ঘোষণা শুনতে পারেন। ফিনুকেন বলেন, যদি যুদ্ধবিরতি সত্যিই হোয়াইট হাউসের সর্বোচ্চ অগ্রাধিকার হয়, তাহলে এটি বাস্তবায়নের জন্য তাদের ক্ষমতা রয়েছে। জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে কূটনৈতিক সমর্থন প্রদানের পাশাপাশি প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা প্রদান করে। মার্কিন কর্মকর্তারা এই সপ্তাহে ৬০ দিনের যুদ্ধবিরতিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও সেটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে পরিচালিত করতে পারেন শুধু নেতানিয়াহু। তিনি ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের বলেন যে ইসরায়েলের গাজায় এখনও কাজ শেষ করা এবং সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করা বাকি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক আইনজীবী ফিনুকেন নেতানিয়াহুর মন্তব্যকে সর্বোচ্চবাদী, বাগাড়ম্বর এবং অস্পষ্ট বলে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ট্রাম্প ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে চাপ দিতে পারেন। তিনি বলেন যে ট্রাম্প যুদ্ধবিরতি অর্জনের জন্য সামরিক সহায়তা স্থগিতের হুমকি দিতে পারেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে এবং কূটনৈতিক জয় অর্জনের ক্ষেত্রে ট্রাম্পের স্বার্থে হবে। বিশ্বজুড়ে ১০০ জন মুসলিম পণ্ডিত ও বুদ্ধিজীবী এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করেছেন। তারা ইসলামী উম্মাহকে জাগিয়ে তোলার পথ প্রদর্শক এবং ইসলামী মর্যাদার ফ্রন্টের পতাকাবাহী হিসেবে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির বিচক্ষণ ও দৃঢ় নেতৃত্বের প্রতি পূর্ণ ও অটল সমর্থন ঘোষণা করেন। খবর প্রেস টিভির। ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির হত্যার ধারণাকে উৎসাহিত করে ট্রাম্প এবং নেতানিয়াহুর অপমানজনক বক্তব্যের প্রেক্ষিতে এই বিবৃতি দিয়েছেন মুসলিম পণ্ডিতরা। পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে আলেমরা ট্রাম্প, নেতানিয়াহু এবং ইসরায়েলি সরকারের অন্যান্য নেতাদের আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধরত শত্রু এবং পৃথিবীতে দুর্নীতিবাজ হিসেবে ঘোষণা করেছেন। কারণ তারা দুর্নীতি, রক্তপাত, ইসলামী ভূমি দখল, নির্যাতিত ফিলিস্তিনিদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসলামী আইনের অর্থাৎ শরিয়া মতে প্রতিষ্ঠিত নীতি অনুসারে অবৈধ ইহুদিবাদী দখলদার শাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নীতির সাথে যে কোনো ধরনের আপোষ, সম্পর্ক স্বাভাবিকীকরণ বা সহযোগিতা ধর্মীয়ভাবে নিষিদ্ধ। এমনটা করা হলে ফিলিস্তিনি জনগণ এবং এই অঞ্চলের নিপীড়িত জাতির অধিকারকে স্পষ্টভাবে লঙ্ঘন করা হবে। আলেমরা বিবৃতিতে ইসলামী বিশ্বের সমস্ত মুসলিম এবং বুদ্ধিজীবী অভিজাতদের একত্রিত হওয়ার, তাদের অবস্থানকে ঐক্যবদ্ধ করার এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের ষড়যন্ত্র মোকাবেলায় একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের আহ্বান জানান। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও আমেরিকাকে অবশ্যই সকল পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। ইতিহাস তাই বলে। তখন নিজেদের মাথা ঠুকতে হবে ইসলামী রাষ্ট্রসমূহের কাছে, বিশেষ করে যারা মানবতার পক্ষে কোনো জাতপাত নির্বিশেষে মজলুমের পাশে থেকেছে তাদের কাছে। এ কথা শক্ত করেই বলা যায়। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা।